এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে ডিসকাস করব। দেখো, ইলেকট্রিক ফিল্ড নিয়ে নতুন করে ডিসকাস করার মতো কিছু নেই। এই সম্পর্কে তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছো। ইলেকট্রিক ফিল্ড তোমরা প্রত্যেকে জানো, তাও আমি একটু রিলেট করে একটু ভেঙে তোমাদের বলছি। প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র কথাটার মানে কি বা ফিল্ড কথাটার মানে কি? স্বাভাবিক, তোমরা জানো ক্ষেত্র মানে হচ্ছে এরিয়া বা ফিল্ড মানেও হচ্ছে এরিয়া। সুতরাং কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি তুমি রাখো কোনো একটা পয়েন্টে, ধরো একটা চার্জ পার্টিকেল এইখানে আছে, ধরো একটা চার্জ পার্টিকেল হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 1 কুলম্ব। এই 1 কুলম্ব চার্জ পার্টিকেল থেকে যদি 10 কিলোমিটার, ধরো 100 কিলোমিটার দূরত্বে যদি অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখো, তাহলে 1 কুলম্ব আধানটা 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত অন্য কোনো চার্জ পার্টিকেলের ওপরে কি কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে? কোনো ফোর্স দিতে পারবে? 1 কুলম্ব চার্জ, ধরো 1 কুলম্ব ছেড়ে দাও, 1 কুলম্ব তো অনেক বেশি চার্জ, ধরে নাও 1 মাইক্রো কুলম্ব চার্জ। 1 মাইক্রো কুলম্ব চার্জটা 100 কিলোমিটার দূরে অবস্থিত যদি অন্য কোনো 100 কিলোমিটার দূরে কোনো অবস্থিত কোনো একটা বিন্দুতে যদি অন্য কোনো একটা চার্জকে রাখি, তাহলে সেই চার্জটা 1 মাইক্রো কুলম্বের জন্য কোনো কি সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে? স্বাভাবিক পারবে না। তার মানে এই পার্টিকেলটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কখন করবে? যদি তুমি ওই পার্টিকেলটাকে এই 1 মাইক্রো কুলম্ব এই এই 1 মাইক্রো কুলম্বের চার্জের আশাপাশি কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে রাখো, তাই না? তার মানে সেকেন্ড পার্টিকেলটাকে এই ফার্স্ট পার্টিকেলের জন্য তখনই ফোর্স এক্সপিরিয়েন্স করবে যখন এই পার্টিকেলটাকে একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে রাখো। তার মানে যদি ওই স্পেসিফিক রিজিয়নের মধ্যে রাখো, তবে পরেই এই সেকেন্ড পার্টিকেলটা ফার্স্ট চার্জ পার্টিকেলের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড মানে কি? যে রিজিয়ন জুড়ে কোনো একটা চার্জ পার্টিকেল তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করাতে পারে, সেই রিজিয়নটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বা ঘুরিয়ে যদি বলতে হয়, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তুমি অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখো, তবেই সেকেন্ড চার্জ পার্টিকেলটা ফার্স্ট চার্জ পার্টিকেলের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে। যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের বাইরে রাখো, তাহলে কিন্তু সেকেন্ড চার্জ পার্টিকেল ফার্স্ট চার্জ পার্টিকেলের জন্য কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে না। তার মানে এই চার্জ পার্টিকেলটাকে একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে রাখলেই সে কিন্তু এই চার্জের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে, আদারওয়াইজ এই চার্জ পার্টিকেলটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে না। ঘুরিয়ে বলা যেতে পারে যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে সেকেন্ড চার্জ পার্টিকেলটাকে রাখলে সে ফার্স্ট চার্জ পার্টিকেলের জন্য কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে। এই কথাটা কিন্তু তোমরা প্লিজ নোট ডাউন করবে, অলসতার জন্য লিখবে না এমনটা কিন্তু করো না, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সে ইলেকট্রিক ফিল্ড এক্সপিরিয়েন্স করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে ইলেকট্রিক ফিল্ডকে যদি একটু রিলেট করে যদি বুঝতে হয়, তাহলে তোমরা কিভাবে বুঝবে? ধরো আমি এই 1 মাইক্রো কুলম্ব চার্জটাকে রিপ্রেজেন্ট করছি একটা 10 ওয়াটের বাল্ব দিয়ে, একটা 10 ওয়াটের বাল্ব দিয়ে। এটা হচ্ছে একটা 10 ওয়াটের বাল্ব। এখন এই 10 ওয়াটের বাল্বকে যদি কোনো একটা মাঠে ধরো একটা ফাঁকা বড় মাঠ রয়েছে, সেখানে তুমি একটা 10 ওয়াটের বাল্বকে তুমি রেখেছো। এবার ওই 10 ওয়াটের বাল্বের পক্ষে কি সম্ভব গোটা মাঠকে তার আলোয় আলোকিত করাতে? ধরো মাঠে, ধরো এটা হচ্ছে একটা মাঠ, ধরো এটা হচ্ছে একটা বড় বিশাল বড় মাঠ। এবারে এইখানে কোনো একটা ল্যাম্প পোস্টে এইখানে একটা 10 ওয়াটের আলো জ্বলছে, এটা হচ্ছে 10 ওয়াটের আলো জ্বলছে। এবারে মাঠ হচ্ছে বিশাল বড়, এবারে এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে। তাহলে এই 10 ওয়াটের বাল্বের পক্ষে কি সম্ভব এই 10 ওয়াটের বাল্বের আলোটা কি এর গায়ে যে পৌঁছাবে? স্বাভাবিক পৌঁছাতে পারবে না। যদি মাঠের আকারটা অনেক বড় হয়, তাহলে 10 ওয়াটের বাল্বটা এর গায়ে এসে পড়বে না। আর যদি 10 ওয়াটের বাল্বের থেকে নির্গত আলো এর গায়ে এসে পড়বে না। ফলে এইখানে যদি কোনো একটা লোক দাঁড়িয়ে থাকে আর একটা লোক যদি অনেক দূরে দাঁড়িয়ে থাকে, তাহলে স্বাভাবিক এই বাল্ব থেকে নির্গত আলো এর গায়ে না পড়ার জন্য স্বাভাবিক আমি কিন্তু এই লোকটাকে দেখতে পাবো না। তার মানে কি,
যদি এই বাল্বের আলোতে যদি অন্য কোনো বস্তুকে দেখতে পেতে হয়, তার মানে অন্য কোনো বস্তুকে একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে থাকতে হবে। মানে এর থেকে নির্গত আলো, এর থেকে নির্গত, এই বাল্ব থেকে নির্গত আলোতে ওই আলোটা একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে ছড়াবে, একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে ছড়াবে। ওই রিজিয়নের মধ্যে যদি অন্য কোনো বস্তু আসে বা অন্য কোনো ব্যক্তি আসে, তবে পরেই ওই বস্তুকে বা ওই ব্যক্তিকে আমি দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু ওই ব্যক্তিকে দেখতে পাবো না। তার মানে ব্যাপারটা কি, আরেকবারটি বলছি, যদি একটা বাল্ব থাকে, ওই বাল্বের আলোটা ছড়াবে কিন্তু একটা স্পেসিফিক রিজিয়ন পর্যন্ত ছড়াবে, তার বাইরে কিন্তু আলোটি ছড়াবে না। এখন যদি ওই রিজিয়নের বাইরে যদি সেকেন্ড বস্তুটা থাকে, তবে কিন্তু সেকেন্ড বস্তুটাকে দেখতে পাবো না এই বাল্বের জন্য। মানে এই বাল্বের আলোটা সেকেন্ড বস্তুতে না পড়ার জন্য এই বাল্বের আলোয় ওই বস্তুটি আলোকিত হবে না, যার জন্য আমরা ওই বস্তুকে দেখতে পাবো না। যদি এই বাল্বের আলোয় যদি আমাকে অন্য কোনো বস্তুকে দেখতে পেতে হয়, তাহলে ওই বস্তুটাকে এই রিজিয়নের মধ্যে আসতে হবে। যদি ওই বস্তুটা এই রিজিয়নের মধ্যে আসে, তবেই এই বাল্বের আলোয় আমি অন্য কোনো বস্তুকে দেখতে পাবো। তার মানে অন্য কোনো বস্তুকে যদি দেখতে পেতে হয়, তাহলে ওই বস্তুকে এই বাল্বের একটা ফিল্ডের মধ্যে থাকতে হবে। এই ফিল্ডটাকে বলা হবে লাইটের ফিল্ড, এই ফিল্ডটাকেই বলা হবে লাইট ফিল্ড, এই ফিল্ডটাকেই বলা হবে লাইট ফিল্ড। ঠিক সেরকম একটা চার্জ এখানে আছে, আর এই চার্জকে যদি ওই স্পেসিফিক রিজিয়নের বাইরে যদি রেখে দাও, তাহলে কিন্তু ওই চার্জ পার্টিকেলটা এই চার্জ পার্টিকেলের জন্য কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। যদি ওই পার্টিকেলটাকে এই চার্জ পার্টিকেলের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে অবশ্যই সেকেন্ড চার্জ পার্টিকেলকে একটা এই রিজিয়নের মধ্যে থাকতে হবে। এই রিজিয়নের মধ্যে থাকলেই কিন্তু সেকেন্ড চার্জ পার্টিকেলটা ফার্স্ট চার্জ পার্টিকেলের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে, আদারওয়াইজ ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। তাহলে যে রিজিয়ন জুড়ে কোনো একটা চার্জ পার্টিকেল তার আকর্ষণ বা বিকর্ষণ বলটি কাজ করাতে পারবে, সেই রিজিয়নটাকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড। বা তোমাকে যদি আলোর ক্ষেত্র দিয়ে বুঝতে হয়, তাহলে একটা বস্তুকে এই বাল্বের আলোয় তখনই দেখতে পাবো যখন ওই বস্তুটা একটা রিজিয়নের মধ্যে থাকবে। ওই রিজিয়নের মধ্যে থাকলে ওই বাল্ব থেকে নির্গত আলো বস্তুটির উপরে এসে পড়বে, যার জন্য বস্তুটিকে আমি দেখতে পাবো। যদি এই রিজিয়নের বাইরে বস্তুটাকে রাখা হয়, তাহলে এই বাল্ব থেকে নির্গত আলো ওর গায়ে না পড়ার জন্য আমি এই বাল্বের আলোয় ওই বস্তুটি আলোকিত হবে না, যার জন্য বস্তুটিকে আমি দেখতে পাবো না। তাহলে লাইট ফিল্ড হোক বা ইলেকট্রিক ফিল্ড হোক, ওই বাল্বের আলোয় বস্তুটা আলোকিত তখনই হবে যখন একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে বস্তু থাকবে। এই লাইটটাই যে আমার এই স্টুডিওতে যে লাইটগুলো আছে, এই লাইট থেকে যদি আমি একদম 500 কিলোমিটার দূরে যদি চলে যাই, তাহলে স্বাভাবিক এই আলোটা আমার গায়ে এসে না পড়ার জন্য আমি তো দেখতে পাবো না বস্তুকে। তাহলে এই আলোতে যদি আমাকে আলোকিত হতে হয়, তাহলে একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে থাকতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলো বা লাইট ফিল্ড বলো, যে রিজিয়নের মধ্যে থাকলে একটা চার্জ পার্টিকেল অন্য কোনো চার্জ পার্টিকেলের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে বা ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, সেই রিজিয়নটাকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড। আর লাইট ফিল্ডটা কি সেটা তোমরা নিজেরাই বলতে পারবে। হ্যাঁ, মানছি লাইট ফিল্ড পরীক্ষাতে কি সেটা আসবে না, কিন্তু বোঝার জন্য এই তুলনামূলক আলোচনাটা যদি করে নাও, তাহলে তোমাদের আজীবনকাল কখনো তোমরা ভুলবে না। এই গেল ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। এবারে ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ কী করে করা হয়, ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ কী করে করা হয় দেখো, যখন তোমরা ছোটোবেলাতে ছবি আঁকতে, সেই দেখবে প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে, পাহাড় উঠেছে, উপরে সূর্য উঠেছে, তো সূর্যকে তোমরা কীভাবে আঁকতে? সূর্যকে আঁকার জন্য তোমরা কী করতে? একটা সিম্পল এরকম গোল করতে, দিয়ে পরে এরকম দাগ টেনে দিতে। মনে করে দেখো, ছোটোবেলাতে যখন সূর্য আঁকতে তখন এরকম তোমরা দাগ টেনে দিতে। আমিও যখন ছোটো ছিলাম এমনি করে সূর্য এঁকেছি। এই দাগগুলো কি প্রকাশ করতো? এই দাগগুলো প্রকাশ করতো যে এই সূর্য থেকে আলোগুলো এই ডাইরেকশন বরাবর ছড়িয়ে পড়ছে। তো এইগুলোকে এবারে ক্লাস 10-এ উঠে তোমরা বুঝলে যে এইগুলো হচ্ছে রে, আলোগুলো এই ডাইরেকশন বরাবর ছড়াচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই রের তো কোনো অস্তিত্ব নেই। রে তো আমাদের ধরে নেওয়া একটা রেখা, এই রেখার কি কোনো অস্তিত্ব রয়েছে? এই রেখার তো কোনো অস্তিত্ব নেই। তার বলে সূর্যকে আঁকার জন্য রেখাগুলোর মানে কি হয়? মানে সূর্যকে যখন আঁকছি তখন রেখাগুলো কেন দিচ্ছি? রেখাগুলো একটা রেখাগুলো আমাদের ছবিকে ভিজুয়ালাইজ করাচ্ছে যে না, এই সূর্য থেকে আলো নির্গত হচ্ছে, আর এই রেটা দিয়ে বোঝাচ্ছে যে এই রে বরাবর আলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, বা
এই রেটা আলোর ক্ষেত্রকে প্রকাশ করেছে। এক কথায় যদি বলতে হয়, এই রেটা আলোর ক্ষেত্রকে প্রকাশ করেছে। ঠিক সেরকম ইলেকট্রিক ফিল্ডকেও রিপ্রেজেন্ট করার জন্য এরকম কিছু কিছু রেখা আমরা অঙ্কন করি, যে রেখাগুলোকে আমরা তড়িৎ বলরেখা বলবো, যে রেখাগুলোকে আমরা তড়িৎ বলরেখা বলবো। আমি বললাম তড়িৎ বলরেখা কি, এটা বলবো। দেখো, তড়িৎ বলরেখা তোমাদের বইয়ে একটা আলাদা টপিক রয়েছে, কিন্তু আমি যখন তড়িৎ ক্ষেত্র পড়াচ্ছি তার সঙ্গে প্যারালালি আমি তড়িৎ বলরেখা পড়াবো। তড়িৎ বলরেখা আমি আলাদাভাবে পড়াবো না। যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ বলরেখা পড়ো তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, তাই জন্য আমি একটু আলাদাভাবে পড়ানোর চিন্তাভাবনা করেছি। যাই হোক, তড়িৎ বলরেখা পড়াবার আগে আমি একটু তড়িৎ ক্ষেত্রের নোটটা একটু লিখিয়ে দিই। কি আছে তড়িৎ ক্ষেত্র মানে, when a charge is placed in an electric field it experience an electrostatic force। অবশ্যই এটা বললাম, যখন তুমি কোনো একটা চার্জ পার্টিকেলকে ইলেকট্রিক ফিল্ড বা কোনো একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে রাখছো, তখনই কিন্তু অন্য কোনো চার্জ পার্টিকেলটা প্রথম আধানের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলেই তোমার চার্জ পার্টিকেল ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবারে ইলেকট্রিক ফিল্ডের কিছু ধর্ম আছে, সেটা তোমাকে দেখতে হবে। বলছে ইন দ্য ইলেকট্রিক ফিল্ড অফ এ পজিটিভ চার্জ, মানে যদি কোনো পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড তুমি যদি কনসিডার করো, if another unit positive charge is placed then it experiences a repulsive force in that field. On the other hand, if a unit positive charge is placed in the electric field of a negative charge then unit positive charge experience an attractive force toward the negative charge। এই কথাটার মানে কি তোমাকে আগে বুঝতে হবে। দেখো আমি বললাম, যখন কোনো একটা পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডে, যখন অন্য কোনো পজিটিভ চার্জকে রেখে দিচ্ছ, তখন স্বাভাবিক এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ চার্জের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন কাজ করবে। স্বাভাবিক, তার মানে এ একটা বিকর্ষণ বল এক্সপিরিয়েন্স করবে। আবার যখন তুমি একটা পজিটিভ চার্জকে কোনো একটা নেগেটিভ চার্জ এর ইলেকট্রিক ফিল্ডে যখন রাখছো, তখন এই নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তাই জন্য এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জের দিকে একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে। এখানে অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে আর এইখানে রিপালশন ফোর্স ফিল করবে। এটাই তোমাদের এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? নোট ডাউন করো। এবারে আছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। একটু আগে বললাম তোমরা ছোটবেলায় সূর্য এঁকেছো, আর সূর্যের চারিদিকে এরকম তোমাকে কিছু রেখা আঁকতে হতো ছোটবেলাতে। এই রেখাগুলো কি প্রকাশ করতো? আলোর ডাইরেকশনকে প্রকাশ করতো। কিন্তু এই রেখাগুলোর কিন্তু কোনো এক্সিস্টেন্স হয় না, জাস্ট শুধুমাত্র এই রেখাগুলো দিয়ে বোঝানো হয় যে আলোটা এই দিক বরাবর ছড়িয়ে পড়ছে। অবশ্যই এইখানে আলোর ক্ষেত্র আছে, তাই তো আলোটা ছড়িয়ে পড়ছে। এইখানে যদি কোনো বস্তুকে রাখো তবে তো সে স্বাভাবিক সে সূর্যের আলোয় আলোকিত হবে। তার মানে বেসিক্যালি এই রেখাগুলো কি প্রকাশ করছে? এই রেখাগুলো আলোর ক্ষেত্রকে প্রকাশ করছে। ঠিক সেরকম যদি তড়িৎ ক্ষেত্রকে তার মানে এখানে বোঝা গেল এই রেখাগুলো আলোর ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করতে তোমাদের সাহায্য করছে। তোমরা এই রেখাগুলো দিয়ে ভিজুয়ালাইজ করছো, এটা না ঠিক আছে, এদিকে আলো বেরোচ্ছে। কিন্তু যখন তোমরা কোনো আলোকিত বস্তু নয় এরকম কোনো জিনিসকে আঁকো, তখন কি রেখাগুলো আঁকো? স্বাভাবিক আঁকো না। তার মানে এই রেখাগুলোর কাজ হচ্ছে আলোর ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করানো। ঠিক সেরকম যখন তুমি কোনো একটা চার্জ পার্টিকেল আঁকছো, তাহলে স্বাভাবিক এর তো একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক ফিল্ডকে তোমাকে ভিজুয়ালাইজ করাতে হবে। আর এই ভিজুয়ালাইজেশনের জন্য আমরা একটা এরকম রেখার সাহায্য নিই, যে রেখাগুলোকে আমরা বলবো তড়িৎ বলরেখা। এটা কিন্তু পরীক্ষাতে লিখবে না, জাস্ট শুধুমাত্র বোঝানোর পারপাসে আমি তোমাদেরকে এরকম করে বোঝাচ্ছি, ঠিক আছে? আবার বলছি, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় লিখলে নাম্বার কেটে দেবে। এই সংজ্ঞাটা পরীক্ষায় লেখার জন্য নয়, জাস্ট শুধুমাত্র বোঝানোর জন্য। তড়িৎ বলরেখা কি পরীক্ষার মতো করে লেখাবো, চিন্তা নেই, ঠিক আছে? তোমরা নিজেরাই লিখতে পারবে, আগে বুঝিয়ে দিই আমি। তার মানে এই আলোর ক্ষেত্রে এই রেখাগুলো যেহেতু আলোর ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করছে, ঠিক সেরকম এই পজিটিভ চার্জকে রাখলে এই চারিপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর এই ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ করানোর জন্য আমি কিছু রেখার সাহায্য নেব, যে রেখাগুলোকে আমি বলবো তড়িৎ বলরেখা। বোঝা গেছে? তড়িৎ বলরেখা কি মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে, জাস্ট মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। পরীক্ষার মতো করে এখনো বলিনি, জাস্ট মোটামুটি আইডিয়া দিয়েছি। কিন্তু পরীক্ষার মতো করে বলার আগে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি। ইলেকট্রিক ফিল্ড কি বোঝা গেছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য,
দেখো ইন্টেন্সিটি বা প্রাবল্য, আমি আবার সেই আলো দিয়ে বোঝাচ্ছি, বাদবাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আলোর ক্ষেত্র কি বুঝতে পেরেছি। এবারে এই আলোর প্রাবল্যটা কি, ধরো একটা বই এই আলোতে আমি ধরছি, স্বাভাবিক আমি যদি এইখানে একটা বইকে ধরি, এই আলোটা এইখানে আছে, এইখানে যদি বইটাকে ধরি, তাহলে ওই বইয়ের লেখাগুলো এখন যত ভালো পড়তে পারবো, বইটা যত আলোর কাছাকাছি নিয়ে যাব, তত পরিষ্কার, আরও বেশি পরিষ্কার আমি বইটা পড়তে পারবো। তার মানে ধরো কোনো একটা বস্তুকে এই আলোর ক্ষেত্রে রেখেছি, এই আলোর ক্ষেত্রতে রেখেছি, যখন বস্তুটা দূরে ছিল তখন বস্তুর মধ্যে কম আলো এসে পড়ছিল, অর্থাৎ আলোর প্রাবল্যটা কম ছিল। যত বস্তুটাকে আমি উৎসের কাছে নিয়ে যাচ্ছি, অর্থাৎ লাইট সোর্সের কাছে নিয়ে যাচ্ছি, তত এই বস্তুর ওপরে বেশি ইন্টেন্সিটির আলো এসে পড়ছে। তার মানে লাইটের ফিল্ডের ইন্টেন্সিটি কি হচ্ছে, বাড়ছে। বোঝা গেল? তার মানে এই বস্তুতে কতটা পরিমাণ আলো এসে পড়ছে সেটা কি প্রকাশ করছে, লাইটের ফিল্ডের ইন্টেন্সিটিকে প্রকাশ করছে, বা আলোর ক্ষেত্রের প্রাবল্যকে প্রকাশ করছে, বা লাইট ফিল্ডের ইন্টেন্সিটিকে প্রকাশ করছে। ঠিক সেরকম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি, এটুকু তো বুঝলাম যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন অন্য কোনো চার্জ থাকবে তখন সেই চার্জটা ফার্স্ট চার্জের জন্য ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবারে এইখানে ইন্টেন্সিটি কথাটার মানে কি, বস্তুটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে এটা বোঝা গেল। যদি বস্তুটা ইলেকট্রিক ফিল্ডে কম ফোর্স এক্সপিরিয়েন্স করে, তার মানে ওই ফিল্ডের ইন্টেন্সিটি কম। যখন বস্তুটা ওই ফিল্ডে বেশি ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, স্বাভাবিক তখন ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা কি দিয়ে ডিফাইন করা হবে, না সেটা কত বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কুলম্বের সূত্র অনুসারে F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/R², অর্থাৎ 1/4πε ইন্টু Q1 Q2/R², এটা তোমরা জানো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার Q2-র মান যদি বাড়িয়ে দিই, দ্বিতীয় চার্জের মানটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে ফোর্সের মানটাও বৃদ্ধি পাবে। অ্যান্সারটা স্বাভাবিক বৃদ্ধি পাবে। কিন্তু যখন তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা দিচ্ছ, তখন তুমি কিভাবে ডিফাইন করবে, স্বাভাবিক Q2-র মান যত বেশি বাড়ছে F এর মানও তত বেশি বাড়ছে, তাহলে প্রাবল্যও তত বেশি বাড়বে। কিন্তু দেখো ভালো করে বোঝাই, দাঁড়াও, F ইজ ইকুয়াল টু কি, F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2/R²। এখন এইখানে আছে Q1 চার্জটা, Q1 চার্জের ফিল্ডে রয়েছে Q2 চার্জটা। এখন এই চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে এই ফিল্ডের জন্য, সেটা তো Q2-র মানের উপরও নির্ভরশীল। এখন Q2-র মান যদি বাড়ে, তাহলে এর উপরে ক্রিয়াশীল বলটা বাড়বে। এবার Q2-র মান বাড়ছে, ফোর্স বাড়ছে, তার মানে এটা তো নয় যে এই ফিল্ডটা বেশি ইন্টেন্স। ব্যাপারটা ভালো করে বোঝো, যদি Q2 এর মান যদি বাড়ে, তাহলে ফোর্সের মান বাড়ছে, এটা তো এটাকে প্রকাশ করছে না যে এর ইলেকট্রিক ফিল্ডটা বেশি ইন্টেন্স, এটা তো প্রকাশ করছে না। তার মানে এই ফিল্ডটা কতটা ইন্টেন্স সেটাকে জাস্টিফাই করার জন্য Q2 এর কোনো একটা স্পেসিফিক ভ্যালিউ হতে হবে। ধরা যাক সেই ফোর্সের মানটা হচ্ছে, ধরো Q ধরে নাও, সেই ফোর্সের মানটা হচ্ছে Q। এখন Q ফোর্সের জন্য সেটা যদি F পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করে, তাহলে একক পরিমাণ ফোর্সের জন্য সেটা যেই পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে F/Q, আর এটাকেই বলা হচ্ছে E। আর এই ইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ একক পরিমাণ আধানের উপরে ক্রিয়াশীল বলটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর এইখান থেকে পরিষ্কার একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, F ইজ ইকুয়াল টু QE। আর এই ফর্মুলাটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো, এটা নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু এই ফর্মুলাতে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কীরকম, ধরা যাক এইখানে একটা Q1 চার্জ আছে, ধরে নাও এর মানটা হচ্ছে 10 মাইক্রোকুলম্ব। এর থেকে 1 মিটার দূরে আরেকটা Q2 চার্জ আছে, এর মানটাও 10 মাইক্রোকুলম্ব। এবারে তোমাদেরকে আমি শিখিয়েছি এর আগের ভিডিওতে
যে এদের মাঝখানে কোথায় অন্য কোনো চার্জকে রাখলে সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। তোমরা যদি সূত্রটা বসাও তাহলে এটা একদম মিডিল পয়েন্ট হবে, অর্থাৎ এইখানে যদি অন্য কোনো চার্জকে রাখি তাহলে এটা অন্য কোনো সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। এর মানেটা হচ্ছে যে এই চার্জটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে না। মানে কি, আমরা জানি চার্জ পার্টিকেল ফোর্স তখনই এক্সপিরিয়েন্স করবে যখন সে ইলেকট্রিক ফিল্ডে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে এই যেহেতু ফোর্স এক্সপিরিয়েন্স করছে না, তার মানেটা কি, এই চার্জটা ফিল্ডে নেই? অবশ্যই ফিল্ডে নেই। কিন্তু যদি এই Q2 চার্জটা যদি না থাকতো, যদি এই Q2 চার্জটা না থাকতো তাহলে কি কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতো না? অবশ্যই সেক্ষেত্রে তো ফোর্স এক্সপিরিয়েন্স করতো। যদি Q2 চার্জ থাকে অর্থাৎ 10 মাইক্রোকুলম চার্জ থাকে তাহলে এই ফোর্স এক্সপিরিয়েন্স করছে না। কিন্তু এইখানে যদি কোনো চার্জ যদি না থাকে তাহলে কিন্তু এই ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এই কথাটার মানেটা কি, আজকে Q2 চার্জটাকে রেখেছি, এর নিজস্ব কোনো একটা ফিল্ড আছে, আর এই ফিল্ডটা থাকার জন্য এই ফিল্ড পরস্পরকে ক্যান্সেল করেছে বলে মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেছে। আর ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেছে বলে এর মধ্যে কোনো ফোর্স কিন্তু কাজ করেনি। তার মানে সেকেন্ড চার্জটা এর নেচার কীরকম হতে হবে? দেখো আজকে Q2 চার্জটার মান বেশি, তাই জন্য এই চার্জটা এর ফিল্ডকে এফেক্ট করেছে। দেখো যখন এই চার্জটা ছিল না তখন কিন্তু এর মধ্যে এইখানে কিন্তু ফোর্স জিরো ছিল না। এইখানে কি এই পয়েন্টটা তখন কিন্তু ফোর্স এক্সপিরিয়েন্স করছিল। কিন্তু যেহেতু এই চার্জটা রেখেছি তার জন্য এইখানে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছে না। তার মানে কি, এই পয়েন্টটা এই চার্জটা যখন ছিল না তখন কিন্তু এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছিল, যার জন্য এখানে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করছিল। তার মানে এই পয়েন্টটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছিল। আজকে এই একটা বেশি চার্জ রেখেছি যার জন্য এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ড থেকে বাইরে বেরিয়ে গেছে। তার মানে আমাকে যদি এক্স্যাক্টলি এই ফিল্ডের ইনফ্লুয়েন্সটা যদি বুঝতে হয় তাহলে সেকেন্ড চার্জকে এর নেচারটা এরকম হতে হবে যাতে করে এই চার্জের জন্য এর ফিল্ডের জন্য এর ফিল্ড যেন কোনো পরিমাণে এফেক্ট না হয়। তার মানে আজকে যদি আমি এই চার্জের ফিল্ডটা আলোচনা করি তাহলে যে চার্জটাকে ফোর্স এক্সপিরিয়েন্স করাবো সেই চার্জটার ভ্যালু কিন্তু খুব ছোট হতে হবে। যদি এর ভ্যালু ছোট হয় তাহলে এর ফিল্ডকে কিন্তু এফেক্ট করাতে পারবে না। কিন্তু যদি এই ফিল্ডের ভ্যালু যদি এই চার্জের ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে এই চার্জের জন্য এর ইলেকট্রিক ফিল্ড কিন্তু এফেক্টেড হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। যদি শুধুমাত্র আমাকে এর ফিল্ড ক্যালকুলেট করতে হয় তাহলে এই চার্জের মানটাকে এমন হতে হবে যাতে করে এই চার্জের জন্য এর ফিল্ড কিন্তু এফেক্টেড না হয়। যদি এর চার্জের জন্য এর ফিল্ড এফেক্টেড হয় তাহলে এর নেচারটাই তো চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। তার মানে এই চার্জ, প্রথম কথা, এই চার্জটাকে কি চার্জ বলা হচ্ছে? এই চার্জটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। এই চার্জটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছো, তার মানে কি এই টেস্ট চার্জটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এখন এই টেস্ট চার্জটা বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি হচ্ছে, এই চার্জটা কম ফোর্স এক্সপিরিয়েন্স করলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কম হচ্ছে। তার মানে এই চার্জটা কি করতে সাহায্য করছে? ফিল্ডটাকে টেস্ট করছে, তাই জন্য এই চার্জটাকে টেস্ট চার্জ বলছে। এখন এই টেস্ট চার্জের নেচারটা কীরকম হবে? এই টেস্ট চার্জের নেচারটা এরকম হবে যাতে করে এই চার্জের জন্য অরিজিনাল ফিল্ড যেন এফেক্টেড না হয়, তাই না? তার মানে এই টেস্ট চার্জের মান যদি বেশি হয়ে যায় তাহলে এই টেস্ট চার্জের মানটা বেশি হওয়ার জন্য এর ফিল্ডটা এফেক্টেড হয়ে যাবে। তার মানে আমি যে ফিল্ডটা দেখতে, এই রিজিয়নটা কেমন দেখতে চাইছিলাম, এই চার্জের মানটা বেশি হলে এর ফিল্ডটা কিন্তু এফেক্টেড হবে। তাহলে তুমি অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্যালকুলেট করতে পারবে না। তার মানে এই টেস্ট চার্জের মানটা খুবই কম হতে হবে। তাই জন্য অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞাতে দেওয়া থাকে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু লিমিট অফ Q টেন্স টু 0 F/Q। তার মানে এই কিউ এর মানটা অত্যন্ত ছোট হতে হবে যাতে করে এর ফিল্ডটা এই চার্জের জন্য ফিল্ডের জন্য কোনো এফেক্ট যেন না আসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু ছেলেমেয়েরা বোঝে না, ছেলেমেয়েরা শুধু এইগুলো মুখস্থ করে, ঠিক আছে? এই লিমিটটা কেন ইউজ করা হয়েছে তোমাকে ভালো করে বুঝতে হবে। যাই হোক, নোট ডাউন করো।
ইলেকট্রিক ফিল্ড হলো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো। আজকের ভিডিওটা একটু বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, আমি একটা ছোট্ট ছোট্ট জিনিস বারবার বলছি, এর জন্য তোমাদের বিরক্ত লাগতে পারে যে সামান্য জিনিস স্যার এতবার ধরে কি বলছে, বারবার ধরে একই জিনিস। বিরক্ত লাগলেও যেহেতু আমি স্টুডেন্ট লাইফে এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো জানতাম না, তাই জন্য আমি চাইছি না যে তোমাদের এই মিসকনসেপশনগুলো থাকুক, তাই জন্য যতটা খুঁটিয়ে বলা আমার পক্ষে পসিবল ততটা আমি তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলছি। ব্যাপারগুলো বোঝো, ফিজিক্সটা যদি না বোঝো তাহলে কিন্তু ফিজিক্স হবে না। যাই হোক, তাই জন্য একটু তোমাদের আজকে বিরক্ত লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, কনসেপশনগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল, ভালোভাবে বুঝতে পেরেছো। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ভালোভাবে বুঝতে পেরেছো। ইলেকট্রিক ফিল্ড লাইন কি বা তড়িৎ বলরেখা কি, জাস্ট একটা কনসেপশন আমি দিয়েছি। এবারে পরীক্ষার মতো করে ইলেকট্রিক ফিল্ড কি সেটা বলছি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি বা তড়িৎ বলরেখা কি সেটা আমি তোমাদের বলছি। দেখো, অনেক স্যারেরা বলেন বা বইয়েও লিখে তোমরা দেখতে পাবে, বইয়ে লেখা থাকে অনেক বইয়ে, যে ধনাত্মক আধানগ্রস্ত কণা যে পথ বরাবর যায় সেই পথটাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। আমি ছোটোবেলায় তাই জানতাম যে ধনাত্মক আধানগ্রস্ত কণাটি যে পথ বরাবর যাবে সেই পথটা হচ্ছে তড়িৎ বলরেখা। এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ধরে নাও ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে আমি ওয়াই অক্ষ নিয়েছি আর হরাইজন্টাল ডাইরেকশনটাকে আমি এক্স অক্ষ নিয়েছি। এবারে কোনো একটা চার্জ পার্টিকেল রয়েছে, পজিটিভ চার্জ পার্টিকেল রয়েছে, এবারে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কোন দিক বরাবর? ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ওয়াই অক্ষ বরাবর, আর পার্টিকেলের ভেলোসিটি কাজ করছে এক্স অক্ষ বরাবর। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নেই। এখন ফোর্সের এক্স কম্পোনেন্ট যদি 0 হয় তাহলে অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট 0, আবার ফোর্সের ওয়াই কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, আর ওয়াই অক্ষ বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড কাজ করে তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে চার্জ পার্টিকেলটি, যেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউই, আর ই এর মান হচ্ছে E0। তার মানে অ্যাক্সিলারেশন থাকবে ওয়াই অক্ষ বরাবর, যার মানটা হবে এফ ওয়াই বাই এম, এর মানটা হবে কিউ ইন্টু E0 বাই এম। তার মানে পার্টিকেলের অ্যাক্সিলারেশন ভেক্টরটা হবে কিউ E0 বাই এম ইন্টু জে ক্যাপ। ভেলোসিটি আছে এক্স অক্ষ বরাবর, অ্যাক্সিলারেশন কাজ করছে জে মানে ওয়াই অক্ষ বরাবর, তার মানে কিছুক্ষণ পর, যেহেতু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে কিছুক্ষণ পরে, আচ্ছা এক কাজ করে, এটা প্রাথমিক বেগ ইউ ধরে নাও, তাহলে কিছুক্ষণ পরে বেগ ভি ইজ ইকুয়াল টু হবে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না, তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা কনস্ট্যান্ট থাকবে, যেটা হচ্ছে U0 আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা কত হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে ইউটা 0 হচ্ছে, আর এটি এর মানটা কত? কিউ ইন্টু E0 বাই এম ইন্টু জে ক্যাপ। কী সূত্র লাগালাম? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু ওয়াই অক্ষ বরাবর লিখছি তাহলে ওয়াই ওয়াই লিখে দাও না, তাহলেই তো হলো। যেহেতু ওয়াই অক্ষ বরাবর কী ছিল? বেগ ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাই জন্য এই সূত্র লাগালাম, পেয়ে গেলাম। তার মানে তুমি বেগটা দিয়েছিলে এক্স অক্ষ বরাবর, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ফোর্স কাজ করার জন্য ত্বরণও ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, যার জন্য পার্টিকেলের বেগ কিন্তু এখন এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে। যদি বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি ধরে নাও কোনো একটা বিল্ডিং থেকে কোনো একটা বস্তুকে তুমি এই ডাইরেকশন বরাবর ছুড়ে দিয়েছো, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তার মানে বস্তুটার মানে চার্জ পার্টিকেলের পাথটা দেখতে এরকম টাইপের হবে, প্যারাবোলিক পাথ হবে। যারা যারা বুঝতে পারছো না তারা সিম্পলভাবে একটা তুমি ফ্ল্যাটের উপর দাঁড়িয়ে আছো, বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছো, এইদিকে কোনো একটা বস্তুকে ছুড়ে দিয়েছো V0 আই ক্যাপ বরাবর, আর নিচের দিকে গ্র্যাভিটি কাজ করছে, অবশ্যই তাহলে বস্তুটা এরকম প্যারাবোলিক পাথ নেবে।
তার মানে পার্টিকেল যাচ্ছে এরকম পাথ বরাবর, তাহলে এইটা কি তড়িৎ বলরেখা? না, তড়িৎ বলরেখা নয়। আমি জানি ইলেকট্রিক ফিল্ড যদি নিচের দিকে কাজ করে তাহলে তড়িৎ বলরেখা নিচের দিকেই কাজ করবে, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে, একটু পরে পড়াবো দেখবে। তড়িৎ বলরেখা কিন্তু, আগে মিসকনসেপশনটা ক্লিয়ার করছি, তড়িৎ বলরেখা কিন্তু এরকম কোনো রেখা নয় যে রেখা বরাবর পজিটিভ চার্জ পার্টিকেল যাবে। ওইখানে একটা কথা ভালো করে লেখা আছে দেখবে, যে কোনো সর্ববাধা মুক্ত মানে এমন কোনো চার্জ পার্টিকেল যার উপরে কোনো রেস্ট্রিকশন নেই, রেস্ট্রিকশন লেস কোনো চার্জ পার্টিকেল, ভালো করে লিখছে দেখো, রেস্ট্রিকশন লেস পজিটিভ চার্জ পার্টিকেল, restriction less positive charge particle, যার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, যার উপরে কোনো ফোর্স কাজ করছে না, অর্থাৎ রেস্ট্রিকশন লেস পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয়, রেস্ট্রিকশন লেস মানে বাধাহীন কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি ইলেকট্রিক ফিল্ড বরাবর রেখে দেওয়া হয়, তাহলে ওই পজিটিভ চার্জ পার্টিকেল যে পাথ বরাবর যাবে, রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয়, তখন সেটা যে পাথ বরাবর যাবে সেই পাথটা হবে ইলেকট্রিক ফিল্ড লাইন। সেই পাথটাকে যদি তুমি কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করো, সেই কাল্পনিক রেখাটাকে বলবো ইলেকট্রিক ফিল্ড লাইন। তার মানে রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও, রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও, তাহলে সেটা যে পাথ ফলো করবে সেই পাথকে যদি ইমাজিনারি লাইন দিয়ে যোগ করো, যদি পেন্সিল দিয়ে যোগ করা লাইনটা তো ইমাজিনারি লাইন, এর তো কোনো বাস্তবে অস্তিত্ব হয় না। তাহলে রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও, তাহলে সেই পজিটিভ চার্জ পার্টিকেল যে পাথ বরাবর যাবে সেই পাথটাকে বলবো কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন। বোঝা গেছে? রেস্ট্রিকশন লেস কথাটা লিখতে হবে, এইটা কখনো ইলেকট্রিক ফিল্ড লাইন নয়। যদি এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করে, তাহলে পজিটিভ চার্জ পার্টিকেল, বাধাহীন কোনো পজিটিভ চার্জ পার্টিকেল যার মধ্যে কোনো বাধা নেই, ইনিশিয়াল ভেলোসিটি নেই, তাহলে অবশ্যই পার্টিকেলটা এই দিক বরাবর যেত। এই ক্ষেত্রে ফিল্ড লাইন কিন্তু নিচের দিকেই কাজ করবে, এরকম কাজ করবে না, ভুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি এর উপর কোনো বাধা না থাকতো, যদি আমি এর মধ্যে যদি কোনো ইনিশিয়াল ভেলোসিটি যদি না দিতাম, তাহলে পার্টিকেল কিন্তু এরকম প্যারাবোলিক পাথ নিত না, তাহলে পার্টিকেল কিন্তু এই দিক বরাবরই যেত। এইখানে ফিল্ড লাইনটা দেখতে এরকমই হবে, এরকম হবে না কিন্তু। বোঝা গেছে? এবারে একে একে তোমাদেরকে আমি ইলেকট্রিক ফিল্ড লাইনের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করছি। প্রপার্টি নাম্বার 1 কি? ইলেকট্রিক ফিল্ড লাইন অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ডস অ্যাট নেগেটিভ চার্জ। এই কথাটার মানেটা কি দেখো, ধরো এইখানে কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেল আছে, আমি কি বললাম, বাধাহীন কোনো ধনাত্মক আধানকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও, তাহলে সেটা যে দিক বরাবর যাবে সেটা হচ্ছে বাধাহীন, রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও, তাহলে সেটা যে পাথ বরাবর যাবে সেই পাথটা হবে ইলেকট্রিক ফিল্ড লাইন। এবারে তুমি যদি এইখানে কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে রেখে দাও, অবশ্যই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে কাজ করে, স্বাভাবিক বিকর্ষণ, পজিটিভ বিকর্ষণ করবে। ইলেকট্রিক ফিল্ড যদি এদিক কাজ করে, তাহলে ফোর্সও এদিকে কাজ করবে। কেন? কারণ F = কত হয়? Q × E হয়। তাহলে অবশ্যই পার্টিকেলটা তো এই দিক বরাবরই যাবে না, পার্টিকেল তো এই দিক বরাবরই যাবে, তার মানে কি, এই যে ফিল্ড লাইন এটা পজিটিভ চার্জ পার্টিকেল থেকে অরিজিনেট হচ্ছে। বোঝা গেছে? যদি আজকে তুমি কোনো নেগেটিভ চার্জ পার্টিকেল,
যদি কোনো নেগেটিভ চার্জ পার্টিকেলের ফিল্ডে যদি কোনো পজিটিভ চার্জ পার্টিকেল রেখে দাও, তাহলে এই পজিটিভ চার্জ পার্টিকেলটা এই নেগেটিভ চার্জ পার্টিকেলের জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করছে। এরপর এই যদি রেস্ট্রিকশন লেস হয় তাহলে অবশ্যই এই চার্জ পার্টিকেলটা এই দিক বরাবর যাবে। তার মানে ফিল্ড লাইন স্বাভাবিক যদি এই দিক বরাবর যায় তাহলে তো ইলেকট্রিক ফিল্ড লাইনকে, তাহলে এই পাথটাকে যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে এরকম লাইন পাবে, অবশ্যই একটা এরকম লাইন পাবে, অবশ্যই একটা এরকম লাইন পাবে, এরকম লাইন পাবে, এরকম লাইন পাবে, পাবে তো। তাহলে এটুকু বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ চার্জ থেকে অরিজিনেট হয় আর নেগেটিভ চার্জে এন্ড হয়। ছবিটা কি বোর্ডে ডিসপ্লে হচ্ছে। তাহলে পজিটিভ চার্জের ফিল্ড লাইন দেখতে কেমন হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন দেখতে কেমন হয়, আর নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড লাইন দেখতে কেমন হয় তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আশা করি বুঝতেও পেরেছ। এবারে এইখান থেকে নানা রকম এমসিকিউ দিয়ে দেয়, তোমাকে দুটো চার্জ এঁকে দেবে, ইলেকট্রিক ফিল্ডের ছবি দেওয়া থাকবে, তোমাকে বলতে হবে কোন চার্জটা পজিটিভ কোন চার্জটা নেগেটিভ। তার বোঝার ট্রিক কি, যেখানে যেখানে দেখবে যে যে চার্জ পার্টিকেল থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে মানেই সেটা পজিটিভ চার্জ হবে। আর যদি কোনো চার্জ পার্টিকেলে ফিল্ড লাইনগুলো ঢোকে তাহলে সেটা অবশ্যই নেগেটিভ চার্জ হবে। আমি কিন্তু চাইলে এমসিকিউ করিয়ে লেকচার বাড়াতে পারতাম, কিন্তু তোমরা বোর হয়ে যাবে এত বড় লেকচার যদি হয়ে যায়। আমি আর লেকচার ইনক্লুড করছি না, শুধুমাত্র এই কথাগুলো খেয়াল রাখবে, বাদ বাকি মডিউল করলে তোমরা নিজেরাই করতে পারবে। নোট ডাউন করো। 2 নম্বর পয়েন্ট বলেছে ইলেকট্রিক ফিল্ড লাইন নেভার ক্রস ইচ আদার, তারা একে অপরকে কখনো ছেদ করবে না। এই কথাটার মানে কি, তোমাদেরকে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন বলি তখন আরেকটা রকমের ডেফিনেশন হয়, যে ডেফিনেশনটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, তোমরা এটা রিলেটও করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি কি বললাম, রেস্ট্রিকশন লেস কোনো পজিটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডে যদি ছেড়ে দাও সেটা যে পাথ বরাবর যাবে সেই পাথটা হবে ইলেকট্রিক ফিল্ড লাইন, ঠিক আছে। এবারে ইলেকট্রিক ফিল্ড লাইনে একটা ঘুরিয়ে ডেফিনেশন দেওয়া যেতে পারে। কীরকম, ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে এরকম একটা ইমাজিনারি লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে এরকম একটা ইমাজিনারি লাইন, যে ইমাজিনারি লাইনের যে কোনো বিন্দুতে তুমি স্পর্শক যদি ড্র করো, যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক ড্র করো, যে কোনো বিন্দুতে যদি তুমি স্পর্শক ড্র করো, সেই স্পর্শকটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনকে প্রকাশ করবে। সেই স্পর্শকটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনকে প্রকাশ করবে। যেমন ধরো আমি কি বললাম, এইমাত্র দেখলে পজিটিভ চার্জ পার্টিকেল, এই পজিটিভ চার্জ পার্টিকেলের জন্য ফিল্ড লাইন দেখতে এরকম হবে। তুমি দেখো না, এর যে কোনো বিন্দুতে স্পর্শক ড্র করো সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনকে প্রকাশ করবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন কোন দিকে হবে, যেদিকে ফোর্সের ডাইরেকশন হবে। কেন, কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইজ ইকুয়াল টু F/Q, যেখানে কিউ এর লিমিটটা হচ্ছে লিমিট অফ কিউ টেন্স টু 0। এবারে স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন সেটাই হবে যেটা ফোর্সের ডাইরেকশন হবে। স্বাভাবিক এই রেখা বরাবর যে কোনো বিন্দুতে যদি স্পর্শক ড্র করো সেই স্পর্শকটা কি প্রকাশ করবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশনকে প্রকাশ করবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে এরকম একটা ইমাজিনারি লাইন যার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক ড্র করো সেই স্পর্শকটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডাইরেকশনকে প্রকাশ করবে, বা ওই পজিটিভ চার্জ পার্টিকেল যে ডাইরেকশন বরাবর ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সের ডাইরেকশনকে প্রকাশ করবে। এবারে ধরো এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড আর এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন 1, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন 2। এখন ধরো এইখানে একটা স্পর্শক আঁকা পসিবল, আবার দেখো এইখানে একটা স্পর্শক আঁকা পসিবল। আর এইমাত্র আমি তোমাদেরকে বললাম যে রেস্ট্রিকশন লেস চার্জ পার্টিকেল যদি একটা ইলেকট্রিক ফিল্ডে রেখে দাও সেটা যে ডাইরেকশন বরাবর যাবে সেটা যে পাথ বরাবর যাবে সেই পাথটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। প্রথম কথা, এইখানে যদি ছেদ বিন্দুতে দেখো দুটো স্পর্শক হচ্ছে, তার মানে দুটো ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, মানে পার্টিকেলটা দুটো ডাইরেকশনে যেতে পারে। কিন্তু এরকমটা কি কখনো পসিবল? একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা নেট ফোর্সের ডাইরেকশন কিন্তু একটাই হবে, একটা বিন্দুতে নেট ফোর্সের ডাইরেকশন কিন্তু একটাই হবে, ঠিক আছে।
তাহলে এইখান থেকে বোঝা গেল যে দুটো বলরেখা কিন্তু কখনো একে অপরকে ছেদ করতে পারবে না, কখনোই ইন্টারসেক্ট করবে না। আবার তুমি দেখো না, এইখানে যদি পজিটিভ চার্জ পার্টিকেলটা রাখো, তাহলে সে একই সময়ে এদিকেও যাবে এদিকেও যাবে, এটা কি কোনোদিনও পসিবল? একই সময়ে চার্জ পার্টিকেলটা দুদিকে যাওয়া কোনোদিনও পসিবল নয়। তাই জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো একে অপরকে কিন্তু ইন্টারসেক্ট করবে না। বোঝা গেছে? নোট ডাউন করো। থার্ড প্রপার্টি হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন নেভার ফর্ম এ ক্লোজ লুপ, মানে এরা কখনো ক্লোজ লুপ ফর্ম করতে পারে না। প্রপার্টি নাম্বার 1-এ বলা হয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ চার্জ থেকে বেরোয় আর নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, একটা নেগেটিভ চার্জ রয়েছে। সুন্দর পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন বেরিয়েছে আর নেগেটিভ চার্জে সমস্ত ফিল্ড লাইন গিয়ে শেষ হয়েছে। তাহলে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন বেরিয়ে নেগেটিভ চার্জে যে শেষ হয়েছে, তার মানে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এইখান থেকে ফিল্ড লাইন বেরোবে, দিয়ে এইখানে গিয়ে ঢুকবে। এখন যদি তোমাকে ক্লোজ লুপ ফর্ম করতে হয়, যদি এরকম যদি ক্লোজ লুপ ফর্ম করতে হয়, তাহলে এইখান থেকে বেরোচ্ছে আবার এইখানেই ঢুকছে। ধরে নাও এবার এইখানে পজিটিভ চার্জ রয়েছে, এইখানে পজিটিভ চার্জ রয়েছে, তাহলে পজিটিভ চার্জ থেকে বেরোবে আবার নেগেটিভ চার্জে ঢুকবে, এটা কোনোদিনও পসিবল হতে পারে? জীবনে হবে না। বা এইখানে যদি নেগেটিভ চার্জ থাকতো, নেগেটিভ চার্জে ঢুকছে এটা হতে পারে, কিন্তু নেগেটিভ চার্জ থেকে বেরোচ্ছে এটা কোনোদিনও হতে পারে? কোনো দিনও পসিবল নয়। তাই জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কোনো দিনও ক্লোজ লুপ ফর্ম করতে পারবে না। বোঝা গেছে? 4 নম্বর পয়েন্ট বলেছে, দ্য নাম্বার অফ ফিল্ড লাইন অরিজিনেটিং ফ্রম অর টার্মিনেটিং অন এ চার্জ ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ চার্জ। তার মানে কোনো একটা চার্জ পার্টিকেল থেকে কতগুলো ফিল্ড লাইন বেরোবে বা কোনো একটা চার্জ পার্টিকেলে গিয়ে কতগুলো ফিল্ড লাইন ঢুকবে, সেটা ডিপেন্ড করছে কার উপর? না, ম্যাগনিটিউড অফ চার্জের উপরে। অর্থাৎ চার্জের মান যত বেশি হবে তত বেশি ফিল্ড লাইন বেরোবে কোনো একটা চার্জ থেকে, বা তত বেশি ফিল্ড লাইন ঢুকবে কোনো একটা স্পেসিফিক চার্জে। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল ধরো একটা 5 ওয়াটের বাল্ব আঁকছো, 5 ওয়াটের বাল্ব আঁকছো, আর এইখানে একটা 500 ওয়াটের বাল্ব এঁকেছো, 500 ওয়াটের বাল্ব এঁকেছো। এটাও তুমি গোল দেখেছো, এটাও গোল এঁকেছো। তোমাকে যদি ড্রয়িং করতে হয়, তাহলে 5 ওয়াট মানে 5 ওয়াটের আলো থেকে আলো বেরোবে, বাল্ব থেকে আলো বেরোবে, সেটাকে ভিজুয়ালাইজ করানোর জন্য তুমি রের সাহায্য নেবে। আর 500 ওয়াটের বাল্ব থেকেও যে আলো বেরোবে সেটাকে ভিজুয়ালাইজ করানোর জন্য তুমি আবার রের সাহায্য নেবে। কিন্তু যেহেতু 500 ওয়াটের বাল্ব থেকে আলো বেশি বেরোবে, তাই জন্য তুমি এখানে বেশি সংখ্যক রে ড্র করবে। স্বাভাবিক, বেশি সংখ্যক রে ড্র করবে তুমি। ঠিক সেরকম যদি কোনো বড় চার্জ নাও, সেটাকে ভিজুয়ালাইজ করানোর জন্য ধরো তুমি এইখানে 1 মাইক্রোকুলম চার্জ পজিটিভ চার্জ নিয়েছো, আর এইখানে তুমি 1 কুলম পজিটিভ চার্জ নিয়েছো। যেহেতু 1 মাইক্রোকুলম ছোট, তাই জন্য ভিজুয়ালাইজ করানোর জন্য তুমি এইখান থেকে কম ফিল্ড লাইন বের করবে। আর যেহেতু এই 1 কুলম চার্জটা বড়, তাই জন্য একে ভিজুয়ালাইজ করানোর জন্য তুমি তুলনামূলক বেশি ইলেকট্রিক ফিল্ড লাইনের সাহায্য নেবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? পরে যখন আমি গাউস ল পড়াবো, তখন তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে কোনো একটা জায়গাতে কত কত বেশি ফিল্ড লাইন পার ইউনিট এরিয়া রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সংখ্যা ঘনত্ব যত বেশি হবে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যত বেশি হবে। পরে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে কোনো একটা জায়গাতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো ফিল্ড লাইন যাবে, সেইটা হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে সমান হয়। ধরো এইখানে একক ক্ষেত্রফলের মধ্যে ধরো এরকম 1 2 3 4 5 6 7 8 1 এরকম ধরো 8টা লাইন আছে। ঠিক আছে? এখানে 8টা লাইন আছে, আর এইখানে সেম জায়গাতে 3টা লাইন আছে। তাহলে একক ক্ষেত্রফলে যদি 3টে লাইন থাকে, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে মান, সেটা 3 হবে। আর এইখানে যেহেতু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 8টা লাইন আছে, তাই জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড হবে 8। তার মানে কোনো একটা জায়গাতে একক ক্ষেত্রফলের মধ্যে যতগুলো ফিল্ড লাইন থাকবে, সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি হবে। এবং
ইলেকট্রিক ফিল্ডের সংখ্যা ঘনত্ব এর মানটা সমান হয় ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে। আবার বলছি, খাতায় লিখে নাও যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মানটা সমান হবে ইলেকট্রিক ফিল্ড লাইন এর ডেন্সিটির সঙ্গে। ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটির সঙ্গে, অর্থাৎ যে সমস্ত জায়গাতে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি বেশি হবে, যে জায়গাতে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঘন ঘন হয়ে থাকবে, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কিন্তু বেশি হবে। খেয়াল রাখবে, বারবার ধরে বলছি খেয়াল রাখবে, একটা অঙ্ক করালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমরা 5 নাম্বার প্রপার্টি লিখে রাখতে পারো, ঠিক আছে? আলাদা করে আমি লিখিনি, 5 নাম্বার প্রপার্টি লিখে রাখতে পারো। এবার ধরো তুমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রকাশ করতে চাইছো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রকাশ করতে চাইছো। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে ই এর মান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে at every point, আর ডাইরেকশনও কনস্ট্যান্ট থাকবে। ডাইরেকশন কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল। এবারে দেখো মান, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানকে কনস্ট্যান্ট থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটির মান কনস্ট্যান্ট থাকতে হবে। তার মানে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমি কিন্তু এরকম প্যারালাল লাইনকে ড্র করব। দেখো এইখানে সব জায়গাতে একক ক্ষেত্রফলে সেম সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন রয়েছে, অর্থাৎ এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানকে যদি কনস্ট্যান্ট হতে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটিকেও কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ তড়িৎ বলরেখার সংখ্যা ঘনত্ব ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। আর যেহেতু ডাইরেকশনটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে এইখানে প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখাগুলোকে প্যারালালি আমি এঁকেছি, যাদের মধ্যে স্পেসটা কিন্তু ইকুয়াল আমি দিয়েছি। তাহলে এইভাবে আমি রিপ্রেজেন্ট করব ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি আমি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করতে চাই, তার মানে তুমি সেখানে এরকম করে ড্র করতে পারো। তুমি লক্ষ্য করে দেখো, এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব যত বেশি, এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব তার থেকে কম। এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি যত বেশি, অর্থাৎ এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি যত বেশি, বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি তার থেকে কম, তাহলে এইখান থেকে বোঝা গেল যে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি হবে, আর বি পয়েন্টে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি হবে, বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কম হবে। তাহলে এটুকু বুঝতে পারলাম যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনকে এর ডাইরেকশন কিন্তু সেম হতে হবে আর ইকুয়ালি স্পেসড হতে হবে। কেন? কারণ আমাকে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট দেখাতে হবে। অন্যদিকে যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখাতে হয়, তাহলে দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, এইখানে এইদিকে, এইখানে এইদিকে, এইখানে নিচের দিকে, তার মানে ডাইরেকশনটাও কনস্ট্যান্ট নয়। আবার কি হচ্ছে, যেহেতু এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি বেশি, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি কম, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেন্সিটি এই পয়েন্টে বেশি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি কম। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট হচ্ছে, ইফ দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড দেয়ার উইল বি নো ফিল্ড লাইন। মানে কোনো একটা জায়গাতে যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে, তাহলে স্বাভাবিক সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে না। যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইনকে আমরা ইউজ করি ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ করার জন্য, যদি স্বাভাবিক আমি তোমাদেরকে বোঝালাম, যদি এমন একটা বস্তু থাকে যার কোনো নিজস্ব আলো নেই, তাহলে স্বাভাবিক তুমি কি তাকে রিপ্রেজেন্ট করার জন্য কি রে দেবে? দেবে না।
ঠিক সেরকম যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই স্বাভাবিক সেইখানে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন দেওয়ার কোনো মানে হয় না, কারণ ইলেকট্রিক ফিল্ড নেই তো তুমি ভিজুয়ালাইজ কেন করতে যাবে, তাই না? দেখো বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, দুটো পজিটিভ চার্জ রয়েছে। যদি নেচার সেম হয় তাহলে স্বাভাবিক মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না। এইমাত্র একটু আগে তোমাদেরকে বোঝালাম, ধরো এইখানে হচ্ছে প্লাস কিউ চার্জ রয়েছে, এইখানে হচ্ছে প্লাস কিউ চার্জ রয়েছে, এখানেও হচ্ছে প্লাস কিউ চার্জ রয়েছে, তাহলে স্বাভাবিক মিডিল পয়েন্টে কি হবে, মিডিল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তোমাদেরকে অঙ্কের সাহায্যে দেখিয়েছি আমরা কি করেছিলাম, এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ বড় প্লাস রুট আন্ডার কিউ ছোট ইন্টু ডি। এখন স্বাভাবিক যদি কিউ ছোট ইজ ইকুয়াল টু যদি কিউ বড় হয়ে যায় তাহলে এক্সি ইজ ইকুয়াল টু ডি বাই টু হবে, তাহলে মিডিল পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। স্বাভাবিক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মিডিলে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তাই জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনও নেই। এবারে এটা যদি পজিটিভ চার্জ না হয় যদি নেগেটিভ চার্জ হতো তাহলে কি ঘটনাটা কি ঘটতো, পজিটিভ চার্জ থেকে যেরকম ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়েছে নেগেটিভ চার্জ হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঢুকতো, বাস মাঝে এখানেও কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতো না। এই তো একদম সহজ কনসেপ্ট। এবারে দেখো ইলেকট্রিক ফিল্ড লাইনের জন্য একটু জায়গা কিন্তু ছাড়া থাকবে, কেন? কারণ যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইনকে আমি আলাদাভাবে কোনো টপিক নিয়ে পড়াচ্ছি না, ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড লাইন যেহেতু প্যারালালি চলছে, এখন ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু কনসেপ্ট বলা বাকি আছে যেগুলো আমি তোমাদেরকে এখনও বলিনি, কারণ এখনও পোটেনশিয়ালের কনসেপ্ট আলোচনা করা হয়নি, এখনও 3-4টে প্রপার্টি বাকি আছে। বইয়ে জায়গা মানে খাতাতে জায়গা ফাঁকা রাখবে, ওই জায়গাটা কিন্তু পরে ফিল হয়ে যাবে। আজকের ভিডিওতে এতটাই থাক, নেক্সট আজকের ভিডিওতে বাই।